কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি অন্যতম উপন্যাস শেষের পরিচয়। আজকে সেই উপন্যাসটির ১৯ নম্বর অংশটি পাঠ করে শোনাব। আজকের ভিডিও পর্ব সংখ্যা ১৮। সাহিত্যের ইতিকথা চ্যানেলে সকল দর্শক ও শ্রোতাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। পূর্বের ভিডিওতে আমরা জানতে পেরেছি রাখাল রাজ সে সারদার বাড়িতে যায় এবং সেখানে সে চা পান করে, অন্যান্য জলখাবার খায়। তারপর সেখান থেকে সে রেনুর কাছ থেকে পাওয়া টেলিগ্রাম মতো বজ্রবাবুকে দেখার জন্য সারদা এবং রাজু যেতে প্রস্তুত হয়। এই মুহূর্তে বজ্রবাবু তাদেরকে নিয়ে যেতে আসেন এবং এই মুহূর্তে বিমলবাবু তাদেরকে নিয়ে যেতে আসেন এবং বজ্রবাবু বা তার রেনুর জন্য কোনো সহায়তা হলে নিজে সর্বদা সহায়তা করবেন, এ কথা যেন রাজু তাকে স্মরণ করে। তার পরবর্তী অংশ ১৯। তারকের সুনিপুণ সেবায়, যত্নে ও সুন্দর ব্যবহারে সবিতার পরিক্লান্ত মন অনেকখানি স্নিগ্ধ হইয়াছিল। উচ্ছ্বসিত বাৎসল্যরসে অভিষিক্ত অন্তর লইয়া সবিতা তারকের প্রতি ব্যবহার, প্রতি কর্ম, প্রতি কথাবার্তার মধ্যে আশ্চর্য বৈশিষ্ট্য লক্ষ্য করিয়া মুগ্ধ হইতেছিলেন। তারকও সবিতাকে নিজের মায়ের মতোই শুধু নয়, দেবতাকে ভক্ত যেমন নিরঙ্কুশ ত্রুটিহীনতায় সেবা করে, তেমনিভাবে সেবা, যত্ন ও সমাদরের বিন্দুমাত্র অবহেলা করে নাই। কথা প্রসঙ্গে সবিতা একদিন তারককে প্রশ্ন করিলেন, তারক, তুমি আমাকে যে হরিণপুরে নিয়ে এলে বাবা, রাজুকে কি তা জানাওনি? একটু কুণ্ঠিতভাবে তারক উত্তর দিল, না মা। বিস্মিত হইয়া সবিতা বলিলেন, কিন্তু তাকেই তো তোমার সবার আগে জানানো উচিত ছিল তারক। তারক কহিল, কেন জানাইনি সে কথা আপনাকে অন্য একদিন বলবো মা। সবিতা অতিমাত্রায় বিস্মিত হইয়া বলিলেন, দুই বন্ধুর ভিতরে তোমাদের এমন কি ব্যাপার এরই মধ্যে ঘটে গেল, যা মাকেও জানাতে কুণ্ঠিত হতে হচ্ছে বাবা? নতমুখে তারক কহিল, রাখাল হয়তো সে অভিযোগ আপনাকে জানিয়েছে, কিংবা না জানিয়ে থাকলে শীঘ্র একদিন জানাবেই। সেজন্য আমিও আপনাকে সমস্ত বলবো ঠিক করেছি মা। তারকের কুণ্ঠিত মুখের দিকে ক্ষণকাল তীক্ষ্ণ দৃষ্টিতে চাহিয়া থাকিয়া সবিতা বলিলেন, রাজুর তুমি ঘনিষ্ঠ বন্ধু শুনেছি। আমি জানতাম তাকে তুমি চেনো। এখন বুঝতে পারছি তুমি আমার রাজুকে চেনোনি বাবা। তারক চঞ্চল হইয়া বলিল, হ্যাঁ, কেন মা? সবিতা বলিলেন, যত বড় অন্যায় যে কেউ তার উপরে করুক না, রাজু দুনিয়ায় কারো কাছে কারো নামে কখনো অভিযোগ করেনি, করবেও না। অভিযোগ করার শিক্ষা জীবনে সে পায়নি তারক, সহ্য করার শিক্ষাই পেয়েছে। তারক আরো কুণ্ঠিত হইয়া পড়িল, বলিল, আমাকে মাপ করুন মা, আমার বলবার দোষে ভুল বুঝবেন না। বলতে চেয়েছিলাম, রাখালের কাছে আপনি আমার সম্বন্ধে যে ঘটনা শুনেছেন কিংবা শুনবেন সেটা বাহ্যত সত্য হলেও সমস্ত সত্য নয়। সবিতা হাসিয়া কহিলেন, আমার রাজুর কাছে কিছুই শুনিনি বাবা, কোনোদিনও শুনতে পাবও না, সে সম্বন্ধে তুমি নিশ্চিত থাকতে পারো। তারক অকস্মাৎ ঈষৎ উত্তেজিত হইয়া বক্তৃতার ভঙ্গিতে হাত মুখ নাড়িয়া বলিতে লাগিল, কিন্তু এটা আমি কিছুতেই মানতে পারবো না মা। আপনার কাছেও আমাদের বিচ্ছেদের কারণ গোপন করা তার উচিত হয়েছে। আপনি শুধু তাকে স্নেহরসে, অন্য রসেই পুষ্ট করে তোলেননি, আপনার কাছেই পেয়েছে সে তার শিক্ষা, দীক্ষা, যা কিছু সমস্ত। আজ
সে যে পৃথিবীতে এখনো বেঁচে আছে এবং ভদ্রলোকের মতোই বেঁচে আছে, এর জন্য বিপুল ঋণ তার কার কাছে? কার আশ্চর্য অসাধারণ মন, অসাধারণ জীবন রাখালের দৃষ্টি ও মনকে এতখানি প্রসার করে তুলেছে? কার অপার স্নেহ অন্তরাল হইতে বিধাতার করুণার মতোই তার জীবনকে সতর্কভাবে রক্ষা করে আসছে? সেই মায়ের কাছে সত্য গোপন করা আমি ন্যায় বলে মানতে পারবো না মা। আপনি বললেও নয়। এক নিঃশ্বাসে এতখানি বক্তৃতা করিয়া তারক দম লইতে লাগিল। সবিতা স্থির দৃষ্টিতে তারকের পানে তাকায়া শুনিতেছিলেন। ধীরকণ্ঠে কহিলেন, তারক, তোমাদের মধ্যে কি হয়েছে বাবা? বলি শুনো তাহলে মা। রাখাল আমার কাছে আপনার পরিচয় যা দিয়েছিল, যদি আপনাকে সত্যিই সে নিজের মা বলেই জ্ঞান করত, তাহলে সে পরিচয় দিতে কখনোই পারত না। সবিতা কোনো কথা কহিলেন না এবং তাহার সম্মিত মুখভাবেরও কোনো পরিবর্তন দেখা গেল না। তারক পুনরায় সৌৎসাহে বলিতে প্রবৃত্ত হইল, আপনি বলেছিলেন মা, কারো সম্বন্ধে কোনো কথা উপযাচক হয়ে বলা তার প্রকৃতি নয়, কিন্তু আমি তো তার বিপরীত প্রমাণ পেয়েছি। সে উপযাচক হয়ে আমার কাছে তার নতুন মার এমন পরিচয় দিয়েছিল যা আমার জানবার কোনো প্রয়োজনই ছিল না। কিন্তু নির্বোধ বোঝেনি আগুনকে ছাই বলে নির্দেশ করলে প্রথমে হয়তো মানুষ ভুল করতে পারে, কিন্তু সে ভুল বেশিক্ষণ স্থায়ী হয় না। অগ্নি নিজের পরিচয় নিজেই প্রকাশ করেন। সবিতা এবারও জবাব দিলেন না। পূর্বপদ সপ্রশ্ন দৃষ্টি মেলিয়া মৌনই রহিলেন। তারক বলিতে লাগিল, অবশ্য আমি স্বীকার করি মা, সে যখন অনেক কিছু অতিরঞ্জিত কাহিনী শুনিয়ে আমাকে প্রশ্ন করেছিল, এ সকল শুনে আমার ঘৃণা হচ্ছে কি না, আমি জবাব দিয়েছিলাম, ঘৃণা হওয়াটাই তো স্বাভাবিক রাখাল। তখন তো জানতাম না তার উদ্দেশ্যই ছিল আপনার পরে আমার অশ্রদ্ধা জাগিয়ে দেওয়া। তা না হলে এসব কথা বলার তার কোনো প্রয়োজনই ছিল না। সবিতা এইবার কথা কহিলেন। শান্ত কণ্ঠে বলিলেন, রাজু মিথ্যা কথা বলে না তারক। সে যা কিছু তোমাকে বলেছে সমস্তই সত্যি। তারকের মুখ বিবর্ণ হইয়া গেল। আমতা করিয়া শুষ্ক কণ্ঠে কহিল, আপনি জানেন না মা, সে যে কি ভয়ানক কথা। সবিতা কহিলেন, জানি। তুমি যাই কেন শুনে থাকো না তারক, রাজুর মুখের কোনো কথাই মিথ্যা নয়। তারকের কণ্ঠনালী কে যেন শক্ত মুঠায় চাপিয়া স্বররোধ করিয়া ফেলিল। চেষ্টা সত্ত্বেও আরেকটি শব্দ কণ্ঠ হইতে নির্গত হইল না। সবিতা ধীরে ধীরে বলিতে লাগিলেন, তুমি রাজুর প্রতি শুধু ভুলই করনি তারক, অবিচার করেছ। সে তোমাকে ভুল বোঝাতে চায়নি, বরং তুমি পাছে কিছু ভুল বোঝো সেই ভয়ে গোড়াতেই সমস্ত ঘটনা খোলাখুলিভাবে তোমাকে সে জানিয়েছে। যদি মনে করে থাকো তার কথা মিথ্যে, তাহলে খুবই ভুল করেছ। তারক শুষ্ক স্বরে কহিল, কিন্তু মা, আমি তো কিছুই জানতে চাইনি। সে উপযাচক হয়ে কেন? সবিতা মলিন হাসিয়া কহিলেন, তুমি উচ্চশিক্ষিত, বুদ্ধিমান, সমস্ত দিকে মন মেলে চিন্তা করে ভালো মন্দ বিচারের শক্তি তোমার থাকাই সম্ভব। সংসারের দৃশ্য তো অনেক জিনিসই হয়তো আমরা একরকম দেখতে পাই, কিন্তু সাদৃশ্য থাকলেও তারা সমস্ত বস্তু তো এক নয়। তাছাড়া এটা তো জানো, বাহির দিয়ে ভিতরের বিচার কোনো সময়ই করা চলে না। এ সকল বিষয় সাধারণ লোকে বোঝে না, বুঝতে চায়ও না। কিন্তু তুমি তাদের দলের নও রাজু, তা জানতো বলেই সে তার নতুন মায়ের দুর্ভাগ্যের কাহিনী তোমার কাছে খুলে জানিয়েছিল। তারক অনেকক্ষণ নত মুখে চুপ করিয়া বসিয়া রহিল। পরে মুখ তুলিয়া কহিল, রাখাল আমাকে বলেছিল মা, একদিন সংসারে হাজারের মধ্যে 999 জন সাধারণ মেয়ে, ক্বচিৎ কখনো একটি অসাধারণ মেয়ে দেখতে পাওয়া যায়। নতুন মা সেই 999 এর পর
কচিত মেলা একটি মেয়ে। একে কেউ ইচ্ছা করলেও অবজ্ঞা বা অবহেলা করতে পারে না, সে সত্যি কথাই বলেছিল। সবিতা কথা কহিলেন না, অন্যমনস্কে অন্যদিকে চাহিয়া রইলেন। তারক একটু নড়িয়া চড়িয়া বসিয়া কণ্ঠস্বরে অনেকখানি আবেগ আনিয়া বলিতে লাগিল, শিশু বয়সে মাকে হারিয়েছি, জ্ঞান হবার আগেই। চিনতাম কেবলমাত্র বাবাকে। বাবাই আমাকে নিজ হাতে মানুষ করেছিলেন, বড় করেছিলেন। সেই বাবা যখন আত্মসুখ লোভে এনে দিলেন মাতৃহারা হতভাগ্য সন্তানকে এক বিমাতা, সেই দিনই দুঃখে অভিমানে ঘৃণায় চলে এসেছিলাম দেশত্যাগী হয়ে। বাপের মুখ আর দেখিনি, দেশেরও নয়। আপনাকেও পেয়ে মা, জীবনে নতুন করে পেলাম পিতৃ মাতৃ স্নেহের আস্বাদ। আমার কাছে আপনি মা ছাড়া অন্য আর কিছুই নয়। আপনার জীবনে যে ঝড়, যে আঘাত, যে গুরুতর পরীক্ষায় এসে থাক না, আপনার হৃদয়ের অপরিমেয় মাতৃ স্নেহকে তা বিন্দুমাত্র শোষণ করতে পারেনি। সন্তানের পক্ষে এইটাই সবচেয়ে বড় পাওয়া। সবিতা বললেন, তোমার বাবা এখনো জীবিত? তবে যে তুমি একদিন আমাকে বলেছিলে তুমি পিতৃমাতৃহীন। তারক হাসিয়া কহিল, ঠিকই বলেছি মা। আমার জন্মদাতা হয়তো আজও জীবিত থাকতে পারেন, আমার বাবা কিন্তু জীবিত নেই। পিতার মৃত্যু না ঘটলে মাতৃহারা অভাগা সন্তানের জীবনে বিমাতার আবির্ভাব ঘটে না, এই আমার বিশ্বাস। সবিতা বিস্মিত নেত্রে তারকের পানে তাকায়া রহিলেন। তারক বলিতে লাগিল, জীবনে আমার বৃহৎ আশা ও উচ্চ আকাঙ্ক্ষা অনেক। শুধু খেয়ে পরে কোনো রকমের জীবন ধারণ করে বেঁচে থাকতে চাইনি। আমি চাই প্রাচুর্যের মধ্যে, ঐশ্বর্যের মধ্যে সার্থক সুন্দর জীবন নিয়ে বাঁচতে। হাজার জনের মাঝখানে আমারই প্রতি সবার দৃষ্টি পড়বে, হাজার নামের মাঝখানে আমার নামটি চিনতে পারবে সকলে। কর্মজীবনের সার্থকতায়, যশে, গৌরবে, সম্মানে, প্রতিপত্তিতে উন্নত বৃহৎ জীবন নিয়ে বাঁচব, এই আমি চাই। শুধু অর্থ উপার্জনই জীবনের একান্ত কামনা নয়, শুধু স্বচ্ছন্দ জীবিকা নির্বাহই আমার চরম লক্ষ্য নয়। সবিতা স্নিগ্ধ কণ্ঠে কহিলেন, এ তো খুব ভালো বাবা। পুরুষ মানুষের জীবনে এমনিতরই উচ্চাকাঙ্ক্ষার প্রয়োজন। লক্ষ্য থাকবে যত উঁচু, যত বিস্তৃত, জীবনও হবে তত উন্নত, তত প্রসারিত। তারক উৎসাহিত হইয়া কহিল, আপনাকে তো জানিয়েছি মা, কত দুঃখ কষ্টে, কত বাধায় নিজে আত্মনির্ভর হয়ে বিশ্ববিদ্যালয়ের ধাপগুলো উত্তীর্ণ হয়েছি। আমি বড় জেদি মা, যা করব বলে সংকল্প করি বিশ্রাম থাকে না, আমার যে পর্যন্ত না তা সিদ্ধ হয়। সবিতা স্মিত মুখে তারকের যৌবনোচিত আশা আকাঙ্ক্ষা উৎসাহদীপ্ত মুখখানির পানে তাকাইয়া অন্য মনে কি ভাবিতে লাগিলেন। তারক বলিতে লাগিল, আমার জীবনের সমস্ত কাহিনী একমাত্র আপনাকেই খুলে বলেছি মা। কি জানি কেন এক এক সময় মনে হয় জীবনে বুঝি কিছুই পাইনি, কিছুই পেলাম না। মনে হয় যদি কোনোদিন লক্ষ লক্ষ টাকা উপার্জন করি তাতে কি আর লাভ হবে? যশে ও যদি দেশ দেশান্তর ভরে যায় তাতেই বাকি। সম্মান প্রতিপত্তির সবচেয়ে উঁচু চূড়াতে উঠলেও কি আমার শৈশবের অতিপ্ত তৃষ্ণা মিটবে? চিরদিন যে অভিমান, যে দুঃখ নিজের গোপন অন্তরের মধ্যে একাকী বহন করলাম, বিধাতার কাছে পর্যন্ত জানালাম না অভিযোগ, সে বেদনা কি কোনোদিন দূর হবে আমার এই অর্থ, মান, যশ, কর্ম, জীবনের চরিতার্থতা দিয়ে? সমস্ত প্রাণ হাহা করে ওঠে, মুষড়ে পড়ে যা কিছু কর্মের উৎসাহ, আকাঙ্ক্ষার উদ্দীপনা। মনে হয়েছে অদিষ্ট দেবতা যেন মানুষকে পৃথিবীতে পাঠিয়ে শৈশবেই করেছেন মাতৃস্নেহে বঞ্চিত। সে যে কত বড় দুর্ভাগ্য নিয়ে মানুষের হাটে এসেছে সে কথা কাউকে বুঝিয়ে বলার অপেক্ষা করে না। জীবজগতের স্রষ্টার সর্বশ্রেষ্ঠ দান মাতৃস্নেহ, সেই স্নেহে যে আজীবন বঞ্চিত, আর তার বেদনার আবেগে তারকের কণ্ঠ অবরুদ্ধ হইয়া আসিল।
সবিতার চোখের কোণ সজল হইয়া উঠিয়াছিল। তিনি কিছুই বলিলেন না, সান্ত্বনাও দিলেন না। মুখে সুস্পষ্ট হইয়া উঠিল গভীর সহানুভূতির ছায়া। যে নিবিড় বেদনা তিনি নিঃশব্দে অতি সংগোপনে অন্তরের নিভৃতে একাকী বহন করিয়া আসিতেছেন সুদীর্ঘকাল ব্যাপিয়া, তাহার সেই বেদনা স্থানই তারক করিয়াছে আজ অজ্ঞাতে স্পর্শ। তারকের শেষের কথা কয়টি সবিতার সমগ্র অন্তর আলোড়িত করিয়া তুলিয়াছিল। নিঃশব্দে নত নয়নে তিনি নিজের অশান্ত হৃদয় আবেগ সংযত করিতে লাগিলেন। সদর দরজায় পিয়ন হাঁকিল, চিঠি। তারক বাহিরে গিয়া পত্র লইয়া আসিল। সবিতার নামে চিঠি। সারদা লিখিয়াছে, সংবাদ দিয়াছে বিমলবাবুর সহিত রাজুর দেখা হইয়াছিল রাস্তায়। তাহার মুখে বিমলবাবু সংবাদ পাইয়াছিলেন দেশে কন্যাসহ বজ্রবাবু কুশলেই আছেন। সবিতা পত্রপাঠ করিয়া হাসিয়া বলিলেন, রাজু বোধহয় সারদাকে সাথে দেখা করতে আসে না। সবিতা পত্রপাঠ করিয়া হাসিয়া বলিলেন, রাজু বোধহয় সারদার সাথে দেখা করতে আসে না। আসবেই বা কী করে? সে হয়তো জানেই না সারদা হরিণপুরে আসেনি। তারও কথা কহিল না। সবিতা আবার বলিলেন, দেখি আমি না হয় তাকে একখানা চিঠি লিখে দিই। এক কাজ করো না তারও, তুমি তাকে এখানে আসবার নিমন্ত্রণ করে চিঠি লেখো, আমিও তার সঙ্গে লিখে দেব এখানে আসতে। এখানে সে এলে তোমাদের দুই বন্ধুর মান অভিমানের মীমাংসা হয়ে যাবে। তারক বলিল, বেশ তো, আমি লিখে দিচ্ছি আজই। সবিতা স্নিগ্ধ কণ্ঠে কহিলেন, রাজু আমার বড় অভিমানী ছেলে, কিন্তু তার অন্তরের তুলনা কোথাও দেখলাম না। কথাটা সবিতা বলিলেন এমনি সহজভাবেই, কিন্তু তারকের চিত্তে ইহা অন্য অর্থে আঘাত করিল। তাহার মনে হইতে লাগিল নতুন মা বোধহয় তাহারই অন্তঃকরণের সহিত তুলনা করিয়া রাজুর সম্বন্ধে এই কথা বলিলেন। তাহার মুখ হইয়া উঠিল অন্ধকার, বাক্য হইয়া গেল নিস্তব্ধ। সবিতা তাহা লক্ষ্য না করিয়াই বিগলিত কণ্ঠে বলিতে লাগিলেন, রাজুর কথা যখন ভাবি তারক, তখন মনে হয় আমার রাজু বেশি স্নেহের ধন না রেণু। রাজু আর রেণু, ওদের দুজনের মধ্যে কে বেশি আর কে কম আমি ঠিক করে উঠতে পারি নে। তারক বলিয়া উঠিল, নিজের অন্তর তাহলে এখনো আপনি চেনেননি মা? রেণুর সঙ্গে রাজুর কোনো তুলনাই হতে পারে না। সবিতা বলিলেন, কেন বলো তো? রাজুকে আপনি যতই আপন সন্তানের তুল্য ভাবুন না কেন, তবুও সেটা আপন সন্তানের তুল্যই থেকে যাবে। তুল্য বাদ দিয়ে সম্পূর্ণ আপন সন্তান হয়ে উঠবে না, উঠতে পারেও না। সবিতা বলিলেন, সকল ক্ষেত্রে সব ব্যাপার একরকম হয় না তারক। তা জানি মা, তবু বলি শুনুন, আপনি নিজেই বিচার করে দেখুন। আপনার অন্তরের স্নেহা অধিকারে রেণুর আর রাজুর সমান দাবি যতই থাক না, পার্থক্য যে কত বেশি তা দেখিয়ে দিচ্ছি। ধরুন, আপনার এই হরিণপুরে আসা, রওনা হওয়ার আগের রাত্রে শুনলাম রাখাল আপনাকে নিষেধ করেছিল হরিণপুরে আসতে। আপনি নাকি বলেছিলেন ছেলে বড় হলে তার সম্মতি নেওয়া দরকার। তাই শুনে সে অসম্মতি জানিয়েছিল। আপনি তার ঠেলে চলে এলেন আমার এখানে। কিন্তু মা, রেণু যদি আপনার এখানে আসায় এতটুকু অনিচ্ছার আভাস মাত্র জানাতো, আপনি হরিণপুরে আসা তখনই বন্ধ করে দিতেন নিশ্চয়। সবিতা চুপ করিয়া থাকিয়া বলিলেন, আমি জানতাম তারক, রাজু কেবলমাত্র অভিমানবশে রাগ করেই আমাকে আসতে নিষেধ করেছিল। ওটা তার তর্ক বা জেদ মাত্র। সত্যি সত্যি যদি আমাকে এখানে পাঠাবার তার অনিচ্ছা থাকতো, তাহলে আমি কখনোই আসতে পারতাম না বাবা। কিন্তু ধরুন, রেণু যদি কেবলমাত্র জেদ কিংবা তর্ক করেই আপনাকে কোনোখানে যেতে নিষেধ করত, আপনি তার সেই তর্ক ও জিদের খাতির না রেখে পারতেন কি না মা?
সবিতা মৌন হইয়া রহিলেন। বহুক্ষণ বাদে ধীরে ধীরে বলিলেন, তুমি ঠিকই বলেছ তারক। মানুষ নিজের অন্তরকেই বোধ হয় সবচেয়ে কম চেনে। তবে একটা কথা, রাজু আমার কাছে রেনুর বাড়া না হতে পারে, আমি কিন্তু রাজুর কাছে মায়ের বাড়া। আমার দিক দিয়ে না হোক, রাজুর নিজের দিক দিয়েও কিন্তু ও আমার রেনুরও বাড়া। এখানে আমার ভুল হয়নি। তারও চুপ করিয়া রহিল। ক্ষণকাল পরে প্রসঙ্গ অন্তর উত্থাপন করিয়া কহিল, বিমলবাবু চিঠি তো কই, এলো না মা আজও? সবিতা বলিলেন, তুমি কি তাকে সম্প্রতি চিঠি লিখেছ? লিখেছি বই কি, আপনাকেও তিনি চিঠি দেননি বোধ হয়, 8-10 দিন হবে, তাই নয় কি? হ্যাঁ, কিন্তু আমি তার আগের চিঠির জবাব এখনো পর্যন্ত দিইনি। সেই জন্যই বোধ হয় আমাকে চিঠি লেখেননি, কারণ তিনি যে কুশলে আছেন সারদার পত্রে তো তা জানতেই পাচ্ছি। তারও উচ্ছ্বসিত কণ্ঠে কহিল, ওই একটি মানুষ দেখলাম মা, যার পায়ের কাছে আপনি মাথা নিচু হয়ে আসে। সবিতা জবাব দিলেন না। তারও আপনা আপনি বলতে লাগিল, কি মহৎ নন, উদার চরিত্র, সুন্দর মানুষ, প্রকৃত কর্মবীর। জীবনে এমন সার্থকবান পুরুষ অল্প চোখেই পড়ে। সবিতা মৃদু হাসিয়া বলিলেন, ও কথা কি হিসাবে বলছো তারও? একমাত্র আর্থিক উন্নতি ভিন্ন সংসারে উনি আর কোনো চরিতার্থতা লাভ করেছেন? কি বা বড় আনন্দ সঞ্চয় করতে পেরেছেন সারা জীবনে? তারও উচ্ছ্বাসের ঝুঁকে বলিয়া ফেলিল, যে পুরুষ নিজেরই সামর্থ্যে অমন বিপুল অর্থ অনায়াসে উপার্জন করতে পারেন, এমন প্রকাণ্ড প্রকাণ্ড ব্যবসায় গড়ে তুলতে পারেন, তার জীবনে অন্য ছোটোখাটো সার্থকতা কিছু ঘটুক বা না ঘটুক তা নিয়ে আক্ষেপ নেই মা। পুরুষ মানুষের কর্মময় জীবনের এই রকম বিরাট সার্থকতার চেয়ে আর অন্য কি কাম্য থাকতে পারে বলুন? সবিতা হাসিলেন, জবাব দিলেন না। তারকের মুখে পুরুষ মানুষের জীবনের উচ্চাকাঙ্ক্ষা, উচ্চ আদর্শ সম্বন্ধে পর্যন্ত তিনি অনেক বড় বড় কথা ও বৃহত্তর কল্পনায় শুনিয়া আসিতেছিলেন, কিন্তু তাহার নিজের ব্যক্তিগত জীবনের আশা আকাঙ্ক্ষা সার্থকতার লক্ষ্য কোন পথে তাহা সে কোনোদিনও স্পষ্ট করিয়া নির্দেশ করিতে পারে নাই বা করে নাই। সবিতা তারকের জীবনের প্রধান লক্ষ্য এবং আশা আকাঙ্ক্ষার স্বরূপের ঈষৎ আভাস এইবার যেন দেখিতে পাইলেন। তাহার চিন্তাধারা কেমন এক অনির্দিষ্ট শূন্যতার মধ্যে হারাইয়া গেল। শিবুর মা আসিয়া ডাকিল, মা, বেলা হয়ে যাচ্ছে, রান্না চড়াবেন, চলুন। তারক বলিল, অনেক দিনই তো মায়ের হাতের অমৃত প্রসাদ পেলাম, এইবার রাঁধুনিটাকে হাঁড়ি ধরতে অনুমতি দিন। এই দারুণ গরমে আগুন তাতে আপনার স্বাস্থ্য ভেঙে পড়বে। সবিতা হাসিয়া বলিলেন, আগুন তাতে রান্না করলে বাঙালি মেয়েদের স্বাস্থ্য ভাঙে না, তারও উন্নতি হয়। সে সাধারণ বাঙালি মেয়েদের হতে পারে মা, আপনি তাদের দল নন, আমি জানি। তুমি কিচ্ছু জানো না বাছা। না মা, আমি শুনবো না। কলকাতার বাসায় আপনার রাঁধুনি বামুন ছিল দেখেছি, এখানে কেন আপনি রাঁধুনির হাতে খাবেন না বলুন তো? রাঁধুনির হাতে খেতে প্রবৃত্তি হয় না, এটা আপনার বাজে ওজোর। আসল কথা, নিজে পরিশ্রম করতে চান। তাই যদি হয় তারও, তাতে আপত্তি কেন বাবা? অকৃত্রিম আন্তরিকতায় প্রবল বেগে মাথা নাড়িয়া তারক কহিল, না, তা হয় না। আমার রাজেশ্বরী মাকে আমি প্রতিদিন রাতে বাটনা বাটতে কাপড় কাচতে দিতে পারবো না। এ সত্যিই আপনার কাজ নয় যে মা? সবিতার চক্ষুদ্বয় সজল হইয়া উঠিল। একান্ত অন্য মনস্ক চিত্তে কি যেন ভাবিতে লাগিলেন, কিছুই বলিলেন না। তারক বলিল, আজ থেকে ঝি আর রাঁধুনি আপনার কাজ করবে, আমি বলে দিচ্ছি ওদের। আর আপনার এসব অত্যাচার চলবে না কিন্তু। সবিতা সকরুণ হাসিয়া কহিলেন, তারক, আমার পরেই অত্যাচার হবে বাবা, যদি আমাকে এইটুকু কাজকর্ম করতে না দাও। আমি তোমাকে স্পষ্ট বলছি, রাঁধুনির রান্না আর
আমার গলা দিয়ে নামবে না। দাসী চাকরের সেবা গায়ে আমার বিছুটির চাবুক মারবে। এ জেনেও যদি তুমি আমার নিজের কাজের জন্য চাকর চাকরানি বাহাল করতে চাও, আমি নিরুপায়। তারক বিস্ময়ে অভিভূত হইয়া কহিল, আপনি কি চিরদিনই এমনিভাবে নিজের সমস্ত কাজ নিজেই করবেন মা? সবিতা কহিলেন, চিরদিন করব কিনা জানি নে বাবা, তবে আজকে আমি পারছি নে সইতে দাসদাসীর সেবা, এইটুকু মাত্র বলতে পারি। ঈশ্বর যদি কখনো মুখ তুলে চান, তোমারই কাছে আবার এক সময় এসে খাটে পালঙ্কে বসে থেকে চাকরদাসীর সেবা নেব বাবা। তারক সবিতার কথার রহস্য ভেদ করিতে পারিল না। দুঃখিত চিত্তে নির্বাক হইয়া রহিল। অনেকক্ষণ পরে ধীরে ধীরে কহিল, মা, মানুষকে মানুষ ছোট ভাবে কি করে তাই ভাবি। আমি কিন্তু মানুষের পরিচয় একমাত্র মানুষ ছাড়া জাতগোত্র কুশলীর দিয়ে আলাদা করে ভাবতে পারিনি। সেই জন্য আমার কাছে মুসলমান, খ্রিস্টান, ব্রাহ্মণ, বৌদ্ধ, বৈষ্ণব, শাক্ত সমস্তই সমান। সবিতার বিষাদ গম্ভীর মুখে আনন্দের আভা ফুটিয়া উঠিল। তিনি বলিলেন, আমি তা জানি তারক, তোমার অন্তঃকরণ কত যে উঁচু ও উদার, তোমার সাথে পরিচিত হবার পূর্বেই তা জেনেছি। তোমাকে আমি স্নেহ করি, বিশ্বাস করি বাবা। তারক বিস্ময় ও কৌতূহল মিশ্র কণ্ঠে কহিল, আমাকে দেখার আগে থেকেই আমার পরিচয় জেনেছিলেন মা? কই, এতদিন তো বলেননি। সবিতা সস্নেহে মৃদু হাসিলেন। তারক কহিল, কিন্তু যার কাছেই আমার কথা শুনে থাকুন না কেন, আমি যে বিশ্বাসের উপযুক্ত তা কি করে জানলেন বলুন তো? মমতা কোমল কণ্ঠে সবিতা কহিলেন, কি করে জানলাম তা নাই বা শুনলে বাবা, তবে জেনেছি বলেই তোমার স্নেহের আহ্বান রাখতে রাজুরও মনে ব্যথা দিয়ে এখানে এসেছি, এতে কোনো ভুল নেই। তারক অভিভূত স্বরে কহিল, আমাকে এত স্নেহ, এত বিশ্বাস করেন মা? সবিতা গম্ভীর কণ্ঠে কহিলেন, শুধু বিশ্বাস নয় বাবা, তার চেয়েও বড় কথা, তোমার উপরে নির্ভর করার সাহস আমি পেয়েছি। তুমি তো জানো তারক, আমার ছেলে নয়, রাজু আমার ছেলের অভাব পূর্ণ করলেও এখনো কিছু অপূর্ণ আছে। তোমাকেই সেই শূন্যতা পূর্ণ করতে হবে বাবা। তারক বিস্ময় বিমূঢ় চিত্তে অভিভূতের মতো চাহিয়া রহিল। ধন্যবাদ। এখানেই উপন্যাসটি 19তম অংশ সমাপ্ত। প্রিয় ছাত্রছাত্রীরা, শ্রোতাগণ, উপন্যাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে, বন্ধুদের মুখকে জানাবে। আর উপন্যাসে ভালো লাগা কমেন্ট জানাবে। তোমাদের এই ভালো মন্দ আমাকে বিশেষ অনুপ্রাণিত করে তোলে ও নতুন কিছু শেখায়।